গোয়েন্দা সংস্থাকে কেটে না, গোয়েন্দা সংস্থাকে সত্যিকার ভাবে কাজে লাগানোর জন্য যেটা, সেটা করা দরকার ভাই, এবং এই ক্ষেত্রে অবশ্যই সে ব্যর্থতা আছে। সুমন ভাই, ধরেন এই অথর্ব ইউনূস তার অথর্ব উপদেষ্টা পরিষদ নিয়ে জুলাই বেঁচে বেঁচে খাচ্ছে। আমি তো প্রথমেই বলছি যে সে জুলাই বিপ্লবের ওই যে একটা বই বানাইছে, ছবি দিয়া, গ্রাফিতি দিয়া, ওইটাই সে সব জায়গায় বেচে। সে যখন প্রয়োজন হয় ওই ওই গ্রাফিতি বা ওই জুলাইয়ের সামনে নিয়ে আসে, এটার বাইরে তার কোনো ভূমিকা নেই। আপনি দেখেন যে এটা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, সে বিডিআর বিদ্রোহের তদন্ত কমিটিতে সে ফরমাইশি তদন্ত এবং আলামত ধ্বংস করার অভিযোগে অভিযুক্ত। রিপোর্ট সাবমিট হয়েছে 30 তারিখ, আজকে 12 তারিখ, 12 দিন সে এখনো তার পদে বহাল। আইজিপি বাহারুল, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে এই জুলাই বিপ্লবে মানে বিডিআর হত্যাকাণ্ডের সময় সে বিরোধী দলের উপর দোষ চাপে ঘটনাকে অন্যত্র প্রভাবিত করছে। এবং এই বাহারুল কিন্তু বিডিআর কমিশনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে উল্টাপাল্টা ইনফরমেশন দিয়ে। তারপরে কিন্তু এই 12 দিন পরেও কিন্তু সে বহাল। কিন্তু তো এই অথর্ব সরকার ইউনূসের নোবেল দিয়ে কি আমি ধুয়ে পানি খাবো, না তার 3-0 থিওরি দিয়ে আমি ধুয়ে পানি খাবো? তো মানে আমাদের জুলাই বিপ্লবের সবচেয়ে বেনিফিট নিয়ে এই উপদেষ্টা পরিষদ এবং ইউনূস ফাজলামি করতেছে মানে সবগুলা জায়গায়। তো আমি যদি নিরাপত্তা উপদেষ্টার কথা যদি বলি আপনাকে, ধরেন আমরা জানি যে জেনারেল মুজিব সহ মানে হাসিনার যারা আমাদের ডিজিএফআইতে ছিল, যারা আর্মির গুরুত্বপূর্ণ জায়গায়, মানে বাংলাদেশের টোটাল ম্যাপিং যাদের কাছে আছে, টোটাল ইনফরমেশন যাদের কাছে আছে, সন্ত্রাসী গোষ্ঠী থেকে শুরু করে, আপনি জানেন যে ডিজিএফআই এনএসআইতে যারা কাজ করে তাদের সাথে, যেটা আপনিও বলছিলেন, সবার সঙ্গে যোগাযোগ আছে। মানে সন্ত্রাসী গ্রুপ বলেন, জঙ্গি গ্রুপ বলেন, ভালো গ্রুপ বলেন, ইসলামিক গ্রুপ বলেন, বা মানে কমিউনিস্ট গ্রুপ বলেন, সবার সঙ্গে যোগাযোগ থাকে। এরকম ইনফরমেশন নিয়ে যে গ্রুপটা হাসিনার সাথে ইন্ডিয়াতে বসে আছে, আপনি কি এ পর্যন্ত শুনেছেন যে আমাদের খলিল বা আমাদের কেউ ইন্ডিয়াকে বলছে যে এদেরকে তোমরা কেন আশ্রয় দিচ্ছ, এদেরকে ফেরত দাও? হাসিনার ক্রমাগত থ্রেটের পরে কি তারা ইন্ডিয়াকে না বলুক, আন্তর্জাতিক মহলও কি তারা বলছে যে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আমার দেশকে অস্থিতিশীল করার, ইনসাইটমেন্ট ক্রিয়েট করার চেষ্টা চলছে, সন্ত্রাসী কার্যক্রম চলছে? কোনো পদক্ষেপ কি দেখেছেন? আমাদের খলিল তো অজিত দোভালের সঙ্গে দেখা করার জন্য 2 দিন আগে লাভ দিয়ে চলে গেছে বেহায়ার মতো। ফলাফল কি? আপনার এখানে আমি যে জিনিসটা বলি, আপনি বলে ফেলছেন অলমোস্ট পুরাটা। এখানে আমি শুধু বলবো টেকনিক্যাল দিক থেকে, দেখেন ভারত সবসময় একটা বলার চেষ্টা করতেছে যে ইভেন যদি কেউ সাজাপ্রাপ্ত হয় বা কারো বিরুদ্ধে মামলা তদন্তাধীন থাকে, সে অবস্থায় সে তাকে মানে যদিও এক্সট্রাডিশন চুক্তি আছে, মানে বন্দি বিনিময় চুক্তি আছে, সেটার তারা দিতে পারবে না যদি সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়। সেটা তারা দেয় না, বা পৃথিবীর অনেক দেশই দেয় না। এখন দেখেন আমাদের স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত ভাই? ওনারা যাদের কথা বলতেছেন আমাদের সরকারের, ওনারা এত উঁচু মাপের মানুষ, আমার মতো ছোট মানুষ ওনাদেরকে স্ট্র্যাটেজি শিখাইতে যাব না। বাট সাধারণ আমার মতো মানুষও যদি এটা বুঝে, আপনারা কেন বুঝছেন না? একটা হচ্ছে হাসিনা হইল গিয়া পচা রদ্দি মাল, ওকে ফেরত আনার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যেটা বললেন, যাদের কাছে এমন তারা বিরোধী দল, আমাদের গোয়েন্দা সংস্থার ভিতরে রাষ্ট্রের নিরাপত্তা সম্পর্কিত অনেক সেন্সিটিভ ইনফরমেশন ওনাদের কাছে আছে, যেটা গত 15 বছর কি গত 54 বছরও অনেক চেষ্টা করেও বের করতে পারে নাই। সেই ইনফরমেশন তাদের কাছে আছে, কারা কোথায় অপারেট করছে। এগুলা আপনার তো সেফ সিকিউর করা দরকার। এবং আপনি সরাসরি ভারতকে বলতে পারেন বা ইন্টারন্যাশনাল কমিউনিটি, আমার হাসিনা দরকার নেই, তোমরা যদি মনে করো তার সাজা উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, রেখে দাও, সে ভাত তাক খাক, আরো মোটা হোক, নো প্রবলেম। বাট যারা আছে বিভিন্ন বাহিনীর বা অন্য সংস্থার, যারা রাজনৈতিক কোনো পরিচয় নাই, তুমি তাদেরকে ফেরত দিতে বাধ্য। বিকজ সে শুধুমাত্র যে তার নামে মামলা চলতেছে তা না, সে একজন পলাতক, যার পাসপোর্ট নাই। তো সেই ক্ষেত্রে যদি বুদ্ধি থাকতো, হাসিনার চিন্তা বাদ রেখে এই যে যাদের কাছে সেন্সিটিভ ইনফরমেশন আছে, আজকে ভারত যদি চায় কোনো কিছু করবার জন্য, তাদেরকে খুব বেশি কষ্ট করতে হবে না। এবং আপনারা জানলে একটু আশ্চর্য হবেন, ভারতের মোস্ট অফ দ্য অপারেটিভস কিন্তু এখন ঘুমিয়ে আছে। বিকজ তারা জানে তাদের এখানে অপারেটিভস রাখবার থেকে ইম্পর্টেন্ট জিনিস তাদের নিজেদের দেশের ভিতরেই আছে। সেই ইনফরমেশন, সেই নলেজ, সেই অ্যাসেট তাদের কাছ থেকে তারা সবকিছু নিচ্ছে। এবং তাদের পক্ষে আমাদের যে কোনো, আমাদের সরকার প্রধান থেকে শুরু করে একজন যে রিক্সা চালায়, জীবিকা নির্বাহ করে, তাকে পর্যন্ত তারা যদি হিট করতে চায়, সেটা তাদের কাছে এখন অনেক বেশি সহজ ভারতের পক্ষে।
এখন এই জায়গাটাতে আমি বলবো ওই আগের হাদির প্রশ্নতেই আমরা আসি। দেখেন মানে কি প্ল্যানটা আমরা যতটুকু বুঝতে পারছি, এই যে ফয়সালের কথা আমরা এই যে যে দুইজন যারা ঘাতক ছিল তাদের একজনের কথা বলা হচ্ছে, এখনো পুলিশ কনফার্ম করে নাই। সেই ফয়সাল কিন্তু গত বছরে আটক হয়েছিল অস্ত্রসহ, 2টা অস্ত্রসহ, তা সে তো জামিনে আছে। সে আওয়ামী লীগের চিহ্নিত নেতা, আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী, সে কিন্তু আছে এখনো। সে তার বিরুদ্ধে সে আটক হওয়ার পরে র্যাবের দ্বারা, তারপরেও মামলা হওয়ার পরে সে জামিনে আছে। কেন আছে ভাই? আমি কাকে জিজ্ঞাসা করবো? বিচার বিভাগকে জিজ্ঞাসা করব, পুলিশকে জিজ্ঞাসা করব, সরকারকে জিজ্ঞাসা করব? আপনাদের মধ্যে থেকে একজন একটু অন্তত চোখের লজ্জা সেরে আমাদের সামনে এসে বলেন তো ভাই, এই ধরনের লোকজনকে আপনারা জামিন দিচ্ছেন কেন? তো এই জিনিসটা। আর দেখেন ভাই, আওয়ামী লীগের লোকজন, এরা ছাত্রলীগ বা অন্যান্য কিছু, এটা আমি আপনি সবাই জানি। সরকারে যে আসে এরা হচ্ছে, এদের আসল পরিচয় এরা সন্ত্রাসী। এরা যেই সরকারি আসবে পরবর্তীতে তার মধ্যে জয়েন করবে। সুতরাং আমি যদি সেই দলীয় পরিচয় বা অন্যান্য কিছু ঊর্ধ্বে থেকে আমি মনে করি সন্ত্রাসী, তার জায়গা হচ্ছে জেলে অথবা ফাঁসির দড়ি, এর বাদে আর কিছু নাই। সেইভাবে যদি ডিল করা হয়, একটা সরকার যদি সেভাবে সক্ষম হয়, তাহলে আমরা এই ধরনের থ্রেট, আজকে হাদির উপর গেছে, কালকে কার উপর আমরা তো জানি না, সেই জায়গা থেকে আমরা পরিত্রাণ পাবো ভাই। সুমন ভাই, আমি যদি আপনাকে দেখাই, ধরেন এই একটা ছবি আমরা পেয়েছি, যে ছবিটা দেখা যাচ্ছে যে হাদির পাশের এই ছেলেটাকে তারা টার্গেট পয়েন্ট আউট করছে। এবং আমি যদি দ্বিতীয় ছবিটা দেখাই, এই ছবিটায় দেখেন এই ছেলেটা, যেটা আমরা বলছিলাম যে সে র্যাবের হাতে অ্যারেস্ট হয়েছিল, র্যাব থেকে অ্যারেস্ট হয়েছিল, সেম ছেলে। তো এখন ধরেন আপনি এখন খোঁজ নিয়ে দেখেন যে এই জামিন কে দিচ্ছে, কে টাকা খাইছে, টাকা খাওয়াতো। এখন আমরা যে ইন্টারিম যাদেরকে বসাইছি, এদের মধ্যে 50% টাকা খায়, টাকা খাওয়া ছাড়া কোনো কাজ করে না। এদের ইঙ্গিতেই সবকিছু হচ্ছে, বিচারক নিয়োগ থেকে শুরু করে বদলি, জামিন, সবকিছু টাকা পয়সার সঙ্গে যুক্ত। তো এই জবাবটা কে দিবে? তো এখন ধরেন আমি খুবই খুবই ডিপ্রেস এই টোটাল বিষয়টা নিয়ে। এবং ধরেন আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম, ধরেন জেনারেল মুজিব থেকে শুরু করে আমাদের যে পুলিশের এসবি যে মনিরুল, এরা তো ইন্ডিয়াতে, এরা কিন্তু আদৌ বরখাস্ত হয়েছে কিনা সেটাও আমরা জানি না। আর বরখাস্ত হইলেও তো ধরেন একটা দেশের আর্মি বা পুলিশের, বিশেষত আর্মির একটা অফিসার এলপিআর এ অবসর নেওয়ার পরেও 3 বছর পর্যন্ত সে আর্মির আইনের আওতায় থাকে। জি। এবং এটা ইন্টারন্যাশনালি কিন্তু স্বীকৃত। ধরেন একটা ফোর্সের লোক যদি পার্শ্ববর্তী দেশে যে দেশটা আমার শত্রু দেশ বা যে দেশটা আমার ক্ষতি করতে চায়, এরকম একটা দেশে যদি আমার দেশে ইনসাইটমেন্ট ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে আমাদের সেনাবাহিনীর ভূমিকা কি? সরকার তো কিছু করতেছে না, সেনাবাহিনীর কোনো কার্যকর ভূমিকা পেয়েছেন আপনি? মুজিবের ব্যাপারে এখনো কি সিদ্ধান্ত নিচ্ছে সেনাবাহিনী? বা সেই জায়গায় আন্তর্জাতিক রুলটা কি হইতে পারে, আপনি কি কোন ধারণা আছে? না, এই ব্যাপারে আন্তর্জাতিক আইন কি সে ব্যাপারে আমার আসলে খুব পরিষ্কার ধারণা নাই। বাট আমাদের যে সেনাবাহিনীর কথা বলেন, সেনাবাহিনীর কাছে আমি জিজ্ঞাসা করছিলাম, তাদের যে উত্তর হচ্ছে যে আমরা তো থেকে বরখাস্ত করে দিছি, সে তো আমাদের সেনাবাহিনীর কোনো পার্ট না। তারপরে সে কোথায় গেছে না গেছে সেই জিনিসটা আমরা জানবো কিভাবে ভাই? এটা টেকনিক্যালি ওনারা বলতে পারেন যে কোথায় গেছে না গেছে, বাট আমরা তো ভিতর থেকে জানি যে আমাদেরকে অনেক সময় অনেক হাদিস শোনানো হয় যে তুমি এর আন্ডারে কেন এইভাবে কথা বলতেছো, তোমার তো সেই রাইট নাই, বিকজ তুমি অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের আন্ডারে আছো। আমরা যখন দরকার হবে তাদের আইনটা আমার মুখকে সেলাই করার জন্য বলবার, তখন তারা সেই আইন দিবে আমার উপর খবরদারি। আর যেখানে জেনারেল মুজিবকে পালায় না তো, তাকে জাস্ট হ্যান্ড ওভার করা হয়েছে ইন্ডিয়ার কাছে। রয়ের দাবি ছিল ভাই আমরা তো আগামী 2-1 বছর তোমাদের বাংলাদেশে ওইভাবে অপারেট করতে পারবো না, তো আমাদের বাংলাদেশে তোমাদের সব থেকে যে ভালো ভালো অ্যাসেট গুলো আছে বা এজেন্ট আমাদের ছিল, তাদেরকে আমাদের এখানে মেহমান হিসেবে রাখো, আমরা তাহলে তাদের থ্রুতেই অনেক কিছু করতে পারবো। সেই জায়গাটাতে তারা পেয়ে গেছে। এখন এটা আমরা অনেক কিছুতে বলি, এটা আর্মি কিন্তু দায় এড়াই যেতে পারবে, বিকজ টেকনিক্যালি যখন সে একজন বেসামরিক নাগরিক হয়ে গেছে, সে দেশের ভিতরে যদি কোনো কিছু করে সেই ক্ষেত্রে সেইটার জন্য আর্মি চাইলে তাকে আনতে পারে। বাট এটা তো ভাই সরকারের একটা অবশ্যই দায়িত্ব ছিল ভাই, বরখাস্ত করলেও তো সে সেনা আইনের আওতাতেই এখনো আছে 3 বছর। অবশ্যই যদি মনে করা হয় সেক্ষেত্রে
সেনা আইন প্রয়োগ করা যেতে পারে, এটাতে কোনো দ্বিধা নাই। এই ব্যাখ্যা আমি বললাম যে এটা আপনি প্রয়োগ করবেন কি করবেন না, সেটা কারা সেটা চাচ্ছে কি চাচ্ছে না সেখানে ডিপেন্ড করে। এখানে আমি আপনি অনেক ছোট মানুষ, কি কথা বলছি আমরা এতদিন, বলেন একটা কোন জিনিস হয়েছে, একটা কোন কথা। সরকারের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে শুরু করে দেশ জানান যিনি প্রফেসর ইউনূস, আমাদের কোনো কথা কি তারা শুনছেন, বা শুনলে পরে তারা হয়তো হেসে উড়াই দিচ্ছেন যে আমরা পাগলের প্রলাপ বকতেছি। ভাই দিন তো খারাপ, দিন কিন্তু খারাপ দিন আসতেছে আপনাদের, আমাদের কাছে বললেন না। মানে এক ল্যাংড়া বাকি সব ল্যাংড়া নিয়ে বসাই দিছে। খলিল এক ল্যাংড়া, জেনারেল হাফিজ এক ল্যাংড়া, সব ল্যাংড়া নিয়ে বসাইছে। নিরাপত্তা একটা অমোঘ উপদেষ্টা, সব ল্যাংড়া, অপদার্থের গোষ্ঠী, কিচ্ছু হয় না। হাসিনা আমলে বর্ডারে যেভাবে মারছে, এখনো কিন্তু বর্ডার কিলিং চলতেছে। কোনো শব্দ পাচ্ছেন আপনি? কোনো শব্দ নাই। মিডিয়া ফ্যাসিস্টদের নিয়ন্ত্রণে, মিডিয়ার কোনো ভূমিকা আছে? নাই। তো এখন আমরা আসলে করবো কি? ধরেন নির্বাচন স্থগিত করার কি উদ্যোগ আসতে পারে? আমি শুনতে পাচ্ছি যে হাইকোর্টে রিট হবে, এরকম কিছু আভাস কি আপনি পেয়েছেন কিনা? যে আমি কালকে একটা রিট হবে যে এই পরিস্থিতিতে নির্বাচন সম্ভব না, নির্বাচন পিছিয়ে দাও। আপনার কোনো পর্যবেক্ষণ কি আছে? এখন এটা বলেন না যে আমি আবার এদের সাথে জড়িত, নাইলে আমি কিভাবে জিনিসগুলো জানি। আমরা গত পরশুদিন থেকে শুনছিলাম যে হ্যাঁ, যেই পক্ষ আপ্রাণভাবে চেষ্টা করতেছে যে দেশে যাতে কোনো নির্বাচন না হয় বা ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়, আমি একদম ভিতরের কথাটা বলতেছি ভাই, জিনিসটা আমার নলেজ হিসেবে এটা যে সত্য সেটা নাও হতে পারে। সেটা হচ্ছে তারা একটা পরিকল্পনা করেছিল যে ঠিক আছে নির্বাচন কমিশন তাফসিল ডিক্লেয়ার করুক 11 তারিখে, এবং একটা ভাব হবে যে হ্যাঁ ঠিক আছে নির্বাচনের দিকে রাস্তায় তো আমরা হাঁটতেছি। বাট ওনারা রবি বা সোমবারে হাইকোর্টে 2টা রিট করবেন। 2টা রিটের একটা হবে আইন সংক্রান্ত জটিলতা এবং ধারা উপধারা দেখাই তারা বলবার চেষ্টা করবে হাইকোর্টকে যে তোমরা নির্বাচন কমিশনকে বলো কারণ দর্শাও যে কেন এই ধারার ব্যত্যয়ের কারণে এই ইলেকশন বাতিল হবে না, বা এইগুলো সংশোধন না করা পর্যন্ত ইলেকশন বাংলাদেশে হতে পারে না। দ্বিতীয় তাদের প্ল্যান আইন শৃঙ্খলার যে অবনতি বা এই কারণে এখন ইলেকশন হওয়া যুক্তিযুক্ত না, হাইকোর্ট থেকে একটা রিট করে সেটা নির্বাচন কমিশনকে বলা। এবং আমরা জানি আইনকে চালায়, বিচার বিভাগকে চালায়, শেষমেশ যে সিদ্ধান্ত এই সমস্ত ক্ষেত্রে আসে আসলে কার ইচ্ছা থেকে। তো আমার যেটা ধারণা তারা হয়তো সরকারকে কনভিন্স করছিল, সরকার মুখ রক্ষার জন্য একটাতে জিতে আসতো রিটে, যে হ্যাঁ আমরা নির্বাচন করার জন্য বদ্ধপরিকর, সুতরাং আমরা এই রিটে জিতে গেছি। বাট আরেকটাতে তারা সেম সাইড গোল করে নিজেরা হেরে গিয়ে ও আচ্ছা এই কারণে তো আসলে নির্বাচন করা সম্ভব না। এটা আপনারা প্লিজ মাইন্ড করেন না যে জিনিসটা, যে পরিকল্পনা আপনাদের ভিতরে যদি ডিপ স্টেট থাকে বা কেউ থাকে এইভাবে প্ল্যান করতেছিল, এখানে কোনো ভাই বন্দি নাই ভাই। আমি এটা বলে দিলাম যে আপনাদের এই পরিকল্পনা রবি সোমবারে আছে, এখন পরিকল্পনা নিয়ে আপনারা আগাবেন হয়তো, বাট দেশের জনগণ, রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি জামাত, তাদের জন্য এবং আমাদের জুলাই আন্দোলনে যারা যোদ্ধা তাদের জন্য আমার স্পষ্ট একটা অনুরোধ। এটা আমি বার্তা বলবো না, আমি কোনো রাজনৈতিক নেতা না। আমরা যদি আজকে এই অবস্থায় বলি বা জিকির তুলি যে আচ্ছা দেশ তো এই পুলিশ প্রশাসন তো ব্যর্থ, এখানে নিরাপত্তা দিতে পারতেছে না বা অন্যান্য কিছু, সুতরাং এখন নির্বাচনের পরিবেশ নাই, নির্বাচন হবে না, পিছায় দাও, নো, তাহলে কিন্তু ভারত, হাসিনা এবং ডিপ স্টেট তাদের যে চাওয়াটা যে নির্বাচন এখন হবে না, সেখানেই তারা বিজয়ী হয়ে যাবে। আমরা তাদেরকে সেই বিজয়ের স্বাদ দিব না। আপনি বলেন আমরা জুলাই বিপ্লবের সময় যে ছাত্ররা, আমি তো ভাই আমার সেই সাহস হইতো না জিন্দেগিতে, তারা তো গুলির সামনে চলে আসছে, গুলি খাইছে, তারপরে তো দাঁড়ায় গেছে। আজকে এক হাদি, আল্লাহ তাকে গাজী করুক, এই আজকে এক হাদি উপর হামলা হয়েছে, আরো হয়তো হবে, তা বলে কি আমরা পিছায় যাব? ভয় পেয়ে বলবো যে না নির্বাচন হবে না বলে তাদের অ্যাকচুয়ালি যেই পরিকল্পনা আছে সেটাকেই তারা বাস্তবায়ন করতে দিব? নো, আমাদের যে জিনিসটা আগেও বলছি, সমস্ত রাজনৈতিক দল, যদি সমস্ত না হয় অন্তত বিএনপি জামাত, তারা একটা জায়গায় এসে বলুক আমরা এর বিরুদ্ধে দাঁড়াচ্ছি, মাথা উঁচু করে আমরা এই ধরনের জিনিস হতে দেব না। আমাদের মধ্যে ঐক্য আছে, আমাদের মধ্যে অনৈক্য নাই। এবং যদি আল্লাহ করুক জনাব তারেক রহমান, আমি বিএনপি করি না ভাই, সুতরাং কথাটা আমি ওই সেন্সে বলছি, দেশের পক্ষ থেকে বলছি, জনাব তারেক রহমানের যদি সুযোগ হয় দেশে আসার জন্য, ঠিক আছে, খুব খারাপ কিছু হলে ওনার উপর আক্রমণ আসবে ভাই, সেই লেগাসি নিয়েই,
সেই বীরত্ব নিয়েই তো উনি আরো 100 বছর বাঙালির মনে জেগে ওনার থাকবেন। আসার একটা ঘোষণা দেখলাম 25শে ডিসেম্বর উনি দেশে ফেরার ঘোষণা দিয়েছেন জি, ভিডিও বাট কনফারেন্সের মাধ্যমে। যখন ওনার এই জিনিসগুলো যখন ঘোষণা আসছে বা গতকালকেই এটা ডিসিশন হয়েছে ভাই, তখনই তো আমরা দেখতেছি এই ধরনের ঘটনাগুলো হচ্ছে। তাকে সামনে দেখাইতে চাইছে যারা এর পরিকল্পনা, যারা চাচ্ছে উনি দেশে আসবেন না, বিএনপির ভিতরের একটা অংশ হতে পারে এবং ডিপ স্টেট, তারা তো ভাই এই ধরনের ঘটনা ঘটায় তাকে বলবার চেষ্টা করবে তোমার উপর। বাট উনি তো সাহসী মানুষ নিশ্চয়ই, আমি বিশ্বাস করি। দেশের সব থেকে বড় রাজনৈতিক দলকে তিনি নেতৃত্ব দিচ্ছেন, ভাই ওনার নিশ্চয়ই সেই সাহস আছে, উনি আসবেন। বিএনপির ভেতরে আমাদেরকে আসতে হবে, নির্বাচন করতে হবে এবং এদের এই পরিকল্পনাকে বানচাল করে দিতে হবে। দ্যাটস দ্য বটম লাইন। না, বিএনপির ভেতরের একটা অংশ সক্রিয় তারেক সাহেব যেন দেশে না আসে, কারণ ওদের লুটে পুটে খাইতে সুবিধা হয়। জি, এটা তো জি, আপনি আমরা সবাই জানি। আমাদের নির্মম হলেও সত্যি, নির্মম আমাদের হলেও কাছে সত্যি সেটা। তো এখন ধরেন যে আমি একটা একটা প্রসঙ্গে একটু দেখাতে চাই যে ধরেন ইউনূস সাহেবে আর গালি দিয়ে কি করবেন আপনি দেখেন, এই যে